আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এটা ইস্ট বেঙ্গল একটা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে একটা ছোট্ট একটা অডিও। আজকে সকালেই টুইটারে আমার এক সতীর্থ ইস্ট বেঙ্গল ফ্যান একটা ছবি আমার সাথে শেয়ার করলো। ছবিটাতে দেখলাম একটা ইনস্টা যে স্টোরি থাকে সেখানে একটা ছবি মানে দিস স্ক্রিনশট নেওয়া দেবজিৎ রয়ের ছবি দেখলাম, ইস্ট বেঙ্গলের যে তরুণ স্ট্রাইকার। দেখলাম ও নবী মুম্বাই থেকে ছবিটা পোস্ট করেছে। তো তখন একটা কথা মাথায় এলো, একটা গান মাথায় এলো। গানটা আগে খুব শুনতাম, গানটা আপনারা অনেকে হয়তো শুনেছেন। গানটা অনেকটা এরকম: আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। তো এই যে ইস্ট বেঙ্গলে বা গোটা ভারতে ধরুন নাম্বার 9 পাচ্ছে না, ইগর পাচ্ছে না, কান্নাকাটি করছে, সবাই দেখছে কান্নাকাটি করছে। তা গোটা ভারতে তো বহুদিন ধরে চলছে ভালো ভালো সব এলিট ফুটবল একাডেমি, অনেক কিছু চলছে, কিন্তু এখন কোনো নাম্বার 9 নেই। আপনি এখন বলতে পারেন যে আইএসএল এ সুযোগ দেয় না বলে নেই, কিন্তু আই লিগেও কি আছে? আই লিগে কি সেরকম কোনো নাম্বার 9 আছে যাকে আপনি চোখ কান বুঝে ন্যাশনাল টিমে খেলিয়ে দিতে পারেন? অনেকেই তো বলেন না যে আই লিগ থেকে কেন নেয় না। আচ্ছা বলুন, আই লিগে কোন নাম্বার 9টা আছে যাকে আপনি চোখ কান বুঝে ভারতীয় টিমে নামিয়ে দিতে পারবেন? নাম খুঁজে পাবেন না। তো কেন পাচ্ছেন না? তো সমস্যাটা কোথায়? একটা তো কোনো সমস্যা তো আছে। এটা তো কোনো র্যান্ডম কারণ হতে পারে না। একটা তো কোনো কারণ তো অবশ্যই থাকবে, তাই তো? তো একটু অতীতে চলে যাই প্রথমে। 2024 নিয়ে আলোচনার আগে একটু অতীতে চলে যাই। তখন টাটা ফুটবল একাডেমি থেকে দুটো স্ট্রাইকার বেরোলো। একই সময় না, কিছুদিন, কয়েক বছর বাদে বাদে বেরোলো দুটো স্ট্রাইকার। এবং তাদের নিয়ে তখনকার দিনে তুমুল আলোচনা, মানে খবরের কাগজে, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, খবরের কাগজে তাদের নিয়ে তুমুল আলোচনা, এবং তারা যথেষ্ট জনপ্রিয়। তখনকার দিনে যারা খেলা ফলো করতো বা তখন যারা সজ্ঞানে পৃথিবীতে উপস্থিত ছিল এবং আজও আছে, তারা মনে করতে পারবে দুটো স্ট্রাইকার দুজনে ইস্টবেঙ্গলে খেলেছিল টাটা ফুটবল একাডেমি থেকে বেরোনোর পর। একজনের নাম শেখ সঞ্জীব, বাংলার ছেলে, আরেকজন বিমল পারিয়ার, সেও বাংলার ছেলে, নেপালি, কিন্তু মানে বাংলায় জন্মেছে, বড় হয়েছে। বিমল পারিয়ার, শেখ সঞ্জীব, তারা জুনিয়র লেভেলে প্রচুর গোল করেছে। সিনিয়র লেভেলে তারা কিছুই করে উঠতে পারেনি, দাঁড়াতেই পারেনি সেই অর্থে। কয়েক বছর খেলে তারপর খেলাই প্রায় ছেড়ে দিয়েছিল। তো কেন আপনার নাম্বার 9 উঠছে না? কিছু তো একটা ভুল করছে, কেউ না কেউ তো করছে। এই ভুলটা কিন্তু অনেকেই করছে, এখনকার দিন ইস্টবেঙ্গলের সাথে যুক্ত ফ্যানরা, বিনো কোয়াদ্রাত প্রত্যেকেই করছে। আপনারা জুনিয়র লেভেলে যেটা দেখেন সেটা আপনারা ঠিকঠাক করে দেখছেন না। আচ্ছা, এই ফুটবল থাক, আমি যখন কোনো একটা বক্তব্য রাখি চেষ্টা করি যে আপনারা কেউ তো ফুটবলার নন, আমিও ফুটবলার নই, আপনারা বেশিরভাগই ফুটবলের সাথে সরাসরি যুক্ত নন, আমিও নই, কোনোভাবেই নই, জাস্ট আ ফ্যান। তো আমি চেষ্টা করি যে যেটা বলছি তার থেকে যাতে আপনার জীবনে কিছু উপকার হতে পারে। তো আমি আমার এক পুরনো এক অডিওতে একটা কথা উল্লেখ করেছিলাম। তখন আমি ভারতে চাকরি করতাম, ব্যাঙ্গালোরে ছিলাম। একটা বড় একটা প্রজেক্টের জন্য, একটা ইউএসএর একটা প্রজেক্টের জন্য একটা বড় টিমকে তখন তৈরি করতে হয়েছিল। তো টিমটা বেশ বড় ছিল, বেশ বড়। এবং টিমটা আমি যখন হাতে পাই তখন টিমটার সাইজ অতটা বড় ছিল না, কিন্তু সেখানে প্রচুর ডিফেক্টিভ লোক ছিল। ডিফেক্টিভ মানে কারো ধরুন টেকনিক্যাল নলেজ ভুলভাল,
কারো মেন্টাল ফ্যাকাল্টিটা ভুলভাল, মানে মানসিকভাবে ডিফেক্টিভ, মেন্টালি অনেক ডিফেক্টিভ। তো তারপর তাদেরকে ঝাড়াই বাছাই করতে হলো। কিছু যারা ডিফেক্টিভ ব্যক্তি, মেন্টালি ডিফেক্টিভ যারা লিড পজিশনে আছে, তাদের সরিয়ে দিতে হলো। এবং তারপর ঠিক করা হলো যে লোক হায়ার করতে হবে, ইয়াং ব্লাড চাই, স্কাউটিং যেটা বলছেন। তো ওরকম ওই ধরনের কোম্পানিতে তো আর মাঠে ঘাটে গিয়ে স্কাউটিং করা সম্ভব না। তো টিপিক্যাল যেরকম হয়, এই ধরনের বড় বড় কোম্পানিরা এরা উইকেন্ডে ড্রাইভ রাখে, ওপেন ওয়াক ইন কাইন্ড অফ থিং। তো সেখানে প্রচুর ছেলে মেয়ে আসতো, মানে লোকাল ছেলে মেয়ে, বাঙালি খুব কম ছিল। বেশিরভাগই ধরুন কেউ কানাডা থেকে, কেউ তেলেগু, কেউ তামিল, কেউ মালায়ালি, কিছু কিছু নর্থ ইন্ডিয়ান আসতো, ম্যাক্সিমামই মানে লোকাল এলাকায়। তো আর আমাদের বলে দেওয়া হয়েছিল যে মানে যেরকম বাজেট রয়েছে ক্লায়েন্টের, ওই 2 থেকে 3 বছর বা ম্যাক্সিমাম 4 বছর এক্সপিরিয়েন্সের লোক নেওয়া যেতে পারে, তার বেশি তার স্যালারি অ্যাফোর্ড করতে পারবে না কোম্পানি। মানে ব্যাপারটা প্রফিট অ্যান্ড লসের জন্য ফেভারেবল না যদি বেশি এক্সপিরিয়েন্সড হয়। তো আমি যেটা প্রথমে খেয়াল করলাম যে ভারতে আমার যেটা প্রজেক্ট ছিল সে ধরনের কাজকর্ম খুব কম হয়। তো আমি দেখলাম আমি যদি একটা 3 বছর এক্সপিরিয়েন্স কাউকে নিই, তার এক্সপিরিয়েন্স আমার কোনো কাজেই লাগছে না। তো আমার তখন টার্গেট হলো যে এমন লোককে আমি নেব, নারী পুরুষ নির্বিশেষে, যার মধ্যে খিদে আছে, শেখার ইচ্ছে আছে এবং বুদ্ধি আছে। শুধু খিদে থাকলেই হলো না, মানে আপনি ধরুন কারোর মাথায় কোনো বুদ্ধি নেই, তাহলে মুশকিল আছে। তো আমি তখন আমার ওইটা টার্গেট হয়ে গেল, এই বুদ্ধি আর খিদে, অ্যাটিটিউড আর অ্যাপটিটিউড, এই দুটোই আমার দেখার একটা তখন ফোকাস হয়ে গেল। তো সেই করে প্রচুর ছেলেমেয়েকে নেওয়া হলো, তাদের ট্রেন দেওয়া হলো, তাদের সাথে এখনও আমি অনেকের সাথে ভালোভাবে যুক্ত। সেদিন আমার একটা লিঙ্কডইন পোস্টে দেখলাম অনেকের তারা রেসপন্ড করেছে। যাকে ওই বিষয়ে যাচ্ছি না। তো যেটা হচ্ছে যে তারপর এমন হলো যে ওই আমার ফিল্ডেরই অন্যান্য যেসব প্রজেক্ট রয়েছে সেই সব প্রজেক্টে যারা ধরুন লিড করছে, তাদের রিকোয়ারমেন্ট রয়েছে নতুন ছেলেমেয়ে নেওয়ার। তা আমাকে বলতো, এই একটু আসবে, একটু তুমি ভালো লোক তুলতে পারো। তো এই উদাহরণটা এই জন্য দিলাম যে কোনো ফিল্ডে আপনি যদি লোক তোলেন, সে ফুটবল হোক বা যে কোনো ফিল্ডে, আপনি মুভিতে, আপনি এই একটা অঞ্জন দত্ত একটা সিনেমা বেরিয়েছে দেখবেন, চালচিত্র নিয়ে, মানে ও যে একটা চালচিত্র, একটা সিনেমা বেরিয়েছিল মৃণাল সেনের, সেইটাকে কেন্দ্র করে ওর একটা আজকের দিনে ইন্টারপ্রিটেশন, ওর পুরনো স্মৃতি নিয়ে। তো দেখবেন যে মৃণাল সেন কীভাবে লোক স্কাউট করতো, মানে অ্যাক্টার, কাকে দিয়ে চলবে কাকে দিয়ে চলবে না, বা আপনার সত্যজিৎ রায় করতো, মানে যে যার ফিল্ডে স্কাউটিং করে বা ঠিকঠাক লোককে সিলেক্ট করে। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, আপনার জুনিয়র লেভেলে যখন একটা ছেলেকে দেখেন, তখন অনেক সময় ধরুন স্ট্রাইকার হিসেবে কাউকে দেখছেন, আপনাদের ফোকাস অনেক সময় এইটা হয়ে যায় যে সে কটা গোল করছে, কিন্তু ফোকাস এটা হওয়া উচিত সে কিভাবে খেলছে এবং কিভাবে গোল করছে বা কিভাবে গোলের চেষ্টা করছে, সেটা খুব ইম্পর্টেন্ট। ধরুন জুনিয়র লেভেলে প্লেয়ারদের অনেক ত্রুটি থাকে, গোলকিপারের উচ্চতা কম থাকে যেহেতু অল্প বয়স, তো একটা প্রবণতা থাকে স্ট্রাইকারদের দূর থেকে একটা দুম করে একটা শট মেরে দিলাম গোলকিপারের মাথার ওপর দিয়ে, কি কর্নারের ওখান থেকে একটা শট মেরে দিলাম, গোলকিপার যেহেতু খড়বোকায় অতটা কনফিডেন্ট নয়, গোল হয়েও যেতে পারে, গোল হয়ে যায়ও, কিন্তু এগুলো না মারাত্মক প্রবণতা। কেন এই জিনিসগুলো যেটা আপনি জুনিয়র লেভেলে করছেন, এটা আপনি সিনিয়র লেভেলে করতে পারবেন না। সেখানে
গোলকিপার ওইভাবে গোল খাবে না। তখন আপনার যেটা ধারালো অস্ত্র ছিল জুনিয়র লেভেলে সেটা ভোঁতা হয়ে গেল। তো এইটা যারা কোচ বা যারা প্লেয়ারটার কাছে পিঠে রয়েছে তাদের এগুলো বলা উচিত বারবার, যে তুমি এমন কিছু করো না যেটা তুমি সিনিয়র লেভেলে করতে পারবে না। এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। মানে আপনি ধরুন কাউকে পড়াচ্ছেন, টিউশনে করাচ্ছেন, তো আপনি এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন যে সে কীভাবে একটা জিনিস সলভ করছে। ধরুন আপনাকে আপনার একটা প্রবলেম দিলেন, যে কোনো ফিল্ডে প্রবলেম দিলেন, ফিজিক্সে দিলেন, ম্যাথসে দিলেন, তার অ্যাপ্রোচটা দেখবেন সে কীভাবে অ্যাপ্রোচ করছে, মানে কত তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করে দিচ্ছে সেটা নয়। তার অ্যাপ্রোচ যদি ঠিক থাকে স্পিড অটোমেটিক্যালি চলে আসবে। ধরুন গান বাজনার ক্ষেত্রেও কারো যদি অ্যাপ্রোচটা ঠিকঠাক করে, যদি সুর, তাল, লয় এগুলো ঠিক থাকে, বাকি জিনিসগুলো সে বড় হলে সে নিজেই আয়ত্ত করে নিতে পারবে যদি প্রয়োজন হয়। তো ইসবনে যে দেবজিৎ রয়, একে নিয়ে তো বলেছিলাম যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে প্রথম দেবজিৎ রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম, ইউটিউবে নয়, আমার যে টুইটার যে চ্যাট ফোরাম আছে। কেননা আগেও বলেছি যে ইস্টবেঙ্গল একটা আন্ডার-17 ম্যাচে একটা গোল 4-0 জিতেছিল সুপার জায়ান্টের বিরুদ্ধে। তো সেই ম্যাচে গোল ক্লিপিং এক্সট্রা টাইম থেকে শেয়ার করেছিল, বেশ একটু বড়ই ভিডিওটা ছিল। কিন্তু এটা শেয়ার করার পর ওরা খালি গুরনাজে নাম করছিল। কিন্তু আমি যখন দেখলাম ক্লিপিংগুলো, তো তখন দেখলাম যে সেই গোলগুলোর পেছনে বিশাল অবদান রয়েছে দেবজিৎ রায়, এবং ও যেইভাবে নড়াচড়া করছে, ও যে মুভমেন্ট, সেগুলো দেখে মনে হচ্ছে একটা শিক্ষিত সুশিক্ষিত একজন নাম্বার 9। তো তার কিছুদিন বাদে আমাকে কলকাতায় যেতে হয়েছিল একটা ব্যক্তিগত কাজে। তখন আমি ইস্টবেঙ্গলের একটা আন্ডার-17 ম্যাচ দেখেছিলাম, ওটা মোহনবাগানের সাথেই ছিল রিটার্ন লেগে। ম্যাচটা ড্র হয়ে যায় এবং ওই ম্যাচের আমি বোধহয় কিছু ভিডিও বানিয়েছিলাম, একটা ভিডিও আছে আপনারা দেখবেন, আপলোড করেছিলাম। তো টিম গেম হিসেবে খুব জঘন্য খেলেছিল ইস্টবেঙ্গল, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার দেবজিৎ রায়ের খেলাগুলো দেখার ইচ্ছে ছিল, ওর টেকনিকগুলো তো দেখলাম যথেষ্ট ভালো ছেলেটা। তো আপনারা যখন এই আন্ডার-17 বা আরএফডিএল এই ম্যাচগুলো দেখেন না, ম্যাক্সিমাম লোক 99% লোক আপনাদের প্রচেষ্টা থেকে বা আপনাদের লক্ষ্য থেকে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতছে কিনা, কীভাবে জিতছে সেটা লক্ষ্য থাকে না, বা প্লেয়াররা কীরকম খেলছে। এরকম হতেই পারে যে ইস্টবেঙ্গল আরএফডিএলে আজকে সেমিফাইনাল ম্যাচ আছে রাত 8টায়, ইস্টবেঙ্গল ম্যাচটা জিতলো, ফাইনালটাও জিতলো, তারপর নেক্সট জেন কাপ খেলতে গেল, ফাইনালে উঠলে নেক্সট জেন কাপের জন্য কোয়ালিফাই করবে ইস্টবেঙ্গল। মানে যারা আইপিএল ফাইনাল খেলবে যে দুটো টিম, তারা নেক্সট জেন কাপও খেলবে, সেখানে ওই ইংল্যান্ড থেকে দুটো টিম আসবে। ধরলাম নেক্সট জেন কাপেও দারুণ ফলাফল করলো ইস্টবেঙ্গল, কিন্তু যদি এখান থেকে একটা প্লেয়ারও না বেরোয়, নতুন কোনো প্লেয়ার, শ্যামল বেশটাকে ধরবে না, ও তো অলরেডি ঢুকে গেছে আইএসএল স্কোয়াডে, বা শায়ন ব্যানার্জি ঢুকে গেছে। কিন্তু আপনি যদি নতুন কোনো মুখ না পান, তাহলে আপনার এই পুরো প্রচেষ্টা, এই পুরো প্রসেসটা, পুরো প্রজেক্টটাই বেকার হয়ে গেল। জুনিয়র লেভেলে সবসময় মাথায় রাখা উচিত যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার গ্রোথ হচ্ছে কি না। টিম গেম তো অবশ্যই দরকার, কেননা ইন্ডিভিজুয়াল গেমের মধ্যে টিম গেমটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই যে ধরুন এই বিষ্ণু বা আপনার এই আমান, এদের টিম গেমের কনসেপ্টটাই নেই। মানে কী করে বল ধরতে হবে, ছাড়তে হবে, কী করে খেলা তৈরি করতে হবে, এই বেসিক্সটা এদের নেই। এরা কিছু ড্রিবল ঠিবিল জানে, করে একটা লেভেলে দুর্বল প্রতিপক্ষ থাকলে একটা গোল ঠোল করে দেয়, দর্শকরা সেটা দেখে মানে মেসমারাইজড হয়ে যায়, তারপর তারা তাদের নাম উল্লেখ করতে থাকে, কিন্তু তাদের বেসিক্সে খুব গণ্ডগোল আছে। তো এটাই বলার ছিল যে জুনিয়র লেভেলে যখন খেলা দেখবেন, আপনার যদি লক্ষ্য থাকে যে যেটা হওয়া উচিত যে এখান থেকে প্লেয়ার উঠছে কি না, মানে ওঠার মতন ওঠা, মানে ওরকম নয়, মানে যেটা আমাদের বিনোবাবু করে, যে উনি বলে দেয় আমার কাজ হচ্ছে আরএফডিএল বা এখানে এগুলো চ্যাম্পিয়ন হওয়া, আর কিছু ছেলেকে পুশ করে দেওয়া, মানে ওখানেই দায়িত্ব খালাস ওনার। মানে কী ছেলেকে পুশ করছে কেউ দেখতে যায় না, সে অতুলকে পুশ করলো না জেসিনকে পুশ করলো
না বিষ্ণু বিষ্ণু নিয়ে এখনও মানে আশাভঙ্গ হয়নি অনেক ফ্যানের, 90% ফ্যানের হয়নি, কিন্তু সেটাও হয়ে যাবে দেখবেন। কেন, তার মধ্যেও শিক্ষার ভীষণ অভাব রয়েছে, মানে বেসিক এডুকেশনে গন্ডগোল আছে। ওই ড্রিবলিং করে, শুধু ড্রিবলিং করে বা একটা দুটো ওই হেডফেট করে কেউ বেশি দূর যেতে পারেনি ফুটবলের ইতিহাসে। তো দেখা যাক। আমি যে বললাম যে দেবজিৎ রায়কে দেখে আমার এই জুনিয়র লেভেলের দ্য অনলি এডুকেটেড নাম্বার 9 মনে হচ্ছে। এটা হচ্ছে যাদেরকে দেখেছি তার ভিত্তিতে। এর বাইরেও কিন্তু আরও প্লেয়ার থাকতে পারে, আমি জানি না। মানে আমি যাদের দেখেছি তাদের ভিত্তিতেই বললাম। যেমন একটা সেকেন্ড স্ট্রাইকার খেলার মতন একটা ছেলে আছে অরূপ মণ্ডল, কালীঘাট এমএসএ খেলছে। কালীঘাট কিন্তু কোয়ালিফাই করতে পারেনি মানে ন্যাশনাল লেভেলের জন্য আরএফডিএলে, কিন্তু ওখানে কিন্তু বেশ কিছু ভালো ছেলে আছে। মানে ওদের কিন্তু একটা ভালো একটা ব্যাপার আছে দেখেছি, ওরা যাই করুক ওরা ছেলে তৈরি করে। আপনার এই সায়ন ব্যানার্জি কিন্তু কালীঘাট এমএসেরই প্রোডাক্ট, কালীঘাট এমএস থেকেই ও বেরিয়েছিল। তো এরকম আরও প্লেয়ার থাকতে পারে, কিন্তু যাদের আমরা দেখছি তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা আছে। আর একটা ব্যাপার বলে রাখি, আমি আমার টুইটারে অনেকবারই বলেছি যে দক্ষিণের ছেলেদের একাধিক জন্মের শংসাপত্র থাকে বা বার্থ সার্টিফিকেট থাকে। এখন কেন বলেছি, তার কারণ আমি নিজেই তো ব্যাঙ্গালোরে ছিলাম বেশ কিছুদিন, এবং আমার টিমে দক্ষিণের বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা ছিল। এবং যা হয় আজকালকার দিনে যেসব বড় বড় কোম্পানি আছে সেখানে যার যেদিন জন্মদিন সেদিন এই অটোমেটেড মেল টেল চলে আসে। অনেক ক্ষেত্রে তার রিপোর্টিং ম্যানেজার সবাইকে একটা মেল পাঠিয়ে দেয়, সবার জানা দরকার। যাকে ঘটনাচক্রে ওখানে থাকতে থাকতে যা হয়, মানে আমার তো সব বিষয়ে একটা কৌতূহল আছে, স্বাভাবিক কৌতূহল। তো জানতে পারি যে দক্ষিণের বেশিরভাগ রাজ্যে লোকের কাছে 2 থেকে 3টে বার্থ সার্টিফিকেট থাকে। এবং বার্থ সার্টিফিকেটে অবশ্যই বুঝতে পারছেন, যখন আপনার ডেট অফ বার্থ বদলানো হচ্ছে শুধু দিনটা নয়, মূল লক্ষ্য থাকে বছরটা বদলানো। তো যা হতো মানে তারপর থেকে যখন ওর সব বার্থ সার্টিফিকেট আসতো, আমি কোম্পানির যে ইন্টারনাল চ্যাট মেসেঞ্জার ছিল সেখানে সেই ব্যক্তি জিজ্ঞেস করতো, আমি হ্যাঁ হ্যাঁ রে তোর কি আজকে জন্মদিন? ও তো না না আজকে আমার না, বা একটা ইমোজি পাঠিয়ে দিত। তখন বলতাম ঠিক আছে, আসল জন্মদিনের সময় জানাস, তখন আবার উইশ করব। তো সেই জন্য আপনি আপনার আরএফডিএল একই হচ্ছে, আন্ডার 22 লিগ ফিগ। সেখানে আমাদের বিনোবাবু আবার একগাদা ছেলে নিয়ে আসছে কেরালা থেকে। তো তাদের কত আসল বয়স কেউ জানে না। টেকনিক্যাল ব্যাপারটা ছেড়ে দিলাম, এই বয়সের ব্যাপারটাও কিন্তু একটা একটা গোলমেলে ব্যাপার। সে অনেকে আপনি তাদের মুখশ্রী দেখলে বুঝতে পারবেন যে এদের আসল বয়স ঠিক ঠিক কতটা হতে পারে মোটামুটি। যাকে দেখা যাক আজকে আরএফডিএল ম্যাচ কেমন খেলে ইস্টবেঙ্গল। আশা করি দেবজিৎকে নামাবে। আহ, দেখি শ্যামল কেমন খেলে আজকে। শ্যামল চেষ্টা করছে ওর খেলাটা একটু বদল করে আইএসএলের মতন খেলা যায় কি না। দেখা যাক কী হয় আজকে। সবাই ভালো থাকবেন।